দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম বাড়ার জেরে কাল থেকে পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক। জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে পণ্যবাহী পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মালিক শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়ন জানিয়েছে, দাম বৃদ্ধির সিদ্ধান্ত 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার না হলে শুক্রবার ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে। এদিকে আগামীকাল সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি। এর ফলে বিভাগটির 8 জেলায় বাস চলাচল বন্ধ থাকবে। দর্শক, রাজশাহীতে ডাকা ধর্মঘটের বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। পরিবহন মালিক শ্রমিকদের দাবির বিষয়ে প্রশাসন কিছু বলেছে কিনা, আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সকাল 6টা থেকে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে। আজ দুপুর 12টার দিকে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাবকাত মঞ্জুর বিপ্লব এই কর্মসূচির ঘোষণা করেন এবং তিনি বলেন, আগামীকাল সকাল 6টার পর থেকে রাজশাহী মহানগরীতে কোনো প্রকার বাস প্রবেশ করবে না এবং রাজশাহী মহানগরী থেকে কোনো বাস ট্রাক কভারভ্যান প্রবেশ ছেড়ে যাবে না। এছাড়া এই কর্মসূচিকে তিনি বলেছেন যে এর আগে কতবারই যাত্রীর ভাড়া সমন্বয় রেখে তা করা হয়েছে, কিন্তু এবারকার হঠাৎ করে এভাবে মূল্য বৃদ্ধিতে তারা বলছে যে আমাদের খুবই চরম সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে যে সকল গাড়িগুলো আজকে টার্মিনাল থেকে বাহির হয়েছে, সে সকল টার্মিনালে যখন রাতের মধ্যে ঢুকে যাবে তারপর থেকে আর আগামীকাল সকাল 6টার পর থেকে আর কোনো গাড়ি বের হবে না। এবং রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে, 8টি জেলায় অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি পালন করেছে। তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই জ্বালানি তেলের দাম কমানো হবে না বা সমন্বয় সৃষ্টি করা হবে না যাত্রীদের ভাড়া, ততক্ষণ পর্যন্ত তাদের এই অনির্দিষ্টকালের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এই রাজশাহী বিভাগীয় ও সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাবকাত মঞ্জুর বিপ্লব। আসলে এই ছিল ইফতেখার আমার কাছে রাজশাহীর আগামীকাল সকালের যে কর্মবিরতি রয়েছে, এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ইফতেখার। আদনান, আপনাকে ধন্যবাদ। কারাগারের ভেতরেও থেমে নেই জঙ্গিদের কার্যক্রম, তৈরি করছে নতুন অনুসারী। জামিনে বেরিয়ে কথিত জিহাদের নামে তারা বোমা হামলা ও মানুষ হত্যার মতো চরম পন্থায় জড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে কারাগারে জঙ্গি কার্যক্রম ঠেকানোর দায়িত্ব নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। নব্য-জেএমবির প্রধান মাহাদি হাসান জনের ঘনিষ্ঠ আবদুল্লাহ আল নোমান ওরফে বাসির জঙ্গি সংগঠনটির সামরিক শাখার সক্রিয় সদস্য। 2018-তে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন 1 বছর 3 মাস। এ সময়ে কারাগারে কয়েকজন অনুসারী তৈরি করেন তিনি। জামিনে বেরিয়ে 2020-এর 24 জুলাই রাজধানীর পল্টন মোড়ে পুলিশ চেকপোস্টে দুর্নিয়ন্ত্রিত বোমা হামলা চালান আবু বাসির। এরপর বারবার অবস্থান পাল্টেছেন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে, তবে শেষ রক্ষা হয়নি। রাজধানীর মিরপুর মাজার রোড থেকে তাকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। এই ঘটনাটির কোনো সিসি ফুটেজ ছিল না, কারণ হচ্ছে সে এই বোমাটি রাখার আগে এবং কোন জায়গায় পুলিশ দৃশ্যমান, পুলিশ কোথায় কাজ করে সেই জায়গাটি এবং যেখানে কোনো সিসি ক্যামেরা নাই, এরকম একটি জায়গা সে বেছে নিয়ে সে পুলিশ চেকপোস্টের সামনে বোমাটি রাখে এবং রাস্তার অপর পাশে গিয়ে রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমাটির বিস্ফোরণ ঘটায়। বাসিরের মতো শত শত জঙ্গি জামিনে বেরিয়ে ফের উগ্র কার্যক্রমে জড়িয়ে পড়ছে। সিটিটিসির প্রধান জানান, কারাগারের ভেতরে জঙ্গি কার্যক্রম ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওখান থেকে যাতে পুনরায় কেউ রেডিকালাইজ না হয়, ফার্দার এক্সট্রিমিস্ট বা সে টেরোরিস্ট হয়ে বের না হয়, সেই বিষয়টা প্লাস ওখান থেকে কিভাবে তাকে ডিরেডিকালাইজ করা যায় সেই উদ্যোগ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাধ্যমে
আমরা কারা কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে চিঠি লিখেছি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অব্যাহত নজরদারি ও অভিযানের মুখে সাংগঠনিকভাবে স্বস্তিতে নেই কোনো জঙ্গি সংগঠনই। এ অবস্থায় হামলার ঝুঁকি নেই বলেও মনে করছে সিটিটিসি। জেল হাজতে থাকার পর জামিন পেয়ে পুনরায় আবার এই সংগঠনে আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দুবাই ফেরত বিমান যাত্রীদের সোনার গয়না ও টাকা লুটের সঙ্গে জড়িত একটি ডাকাত চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার মাদারীপুর ও ফরিদপুর থেকে বুধবার রাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ। এরা হলেন তৈয়ব আলী, মিলন সর্দার, রিমা আক্তার হ্যাপি, মনির হোসেন ও বিপুল দেবনাথ। এ চক্রের হোতা তৈয়ব আলী। তাদের কাছ থেকে একটি পিস্তল, 2 রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট, একটি হাতকড়া, 23,000 টাকা ও লুট করা 1 কেজি 363 গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। জিজ্ঞাসাবাদে বলে তারা দেখে বা চালচলন দেখি তারা ধরতে পারে, কারণ বেশ শ্রমিকরাই কিন্তু এখন বা যারা ওই দেশে কাজ করে কিছু স্বর্ণ তারা নিয়ে আসে, এটা টার্গেট করে আগায়, কিছু হয়তো পায়, কখনো হয়তো মিস যায়, এইভাবেই তারা মানে র্যান্ডমলি তারা এই কাজগুলি করে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসর ও ষড়যন্ত্রকারীরা আজও অনলাইনে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ এমপিদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ন্যায় প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন অনেক বেশি দৃঢ় অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাংলাদেশকে আবারও সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে আনতে প্রায় 2 দশকের কঠোর সংগ্রামের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক প্রায় প্রতিটি সূচকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দ্রুত এগিয়ে যাওয়ার কঠিন চ্যালেঞ্জ নিয়েও বাংলাদেশ উন্নয়নের প্রতিটি প্রকল্পে পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে আসছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসর ও ষড়যন্ত্রকারীরা সক্রিয়। তারা ভার্চুয়াল মাধ্যমে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে। তবুও এসব পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জলবায়ু সম্মেলন COP26-এ 5 জন প্রভাব বিস্তারকারী বিশ্ব নেতার তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু আলোচনা এগিয়ে নিতে প্রভাব রাখছেন এমন 5 আলোচকের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম BBC। এ বিষয়ে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলছে, সম্মেলনের সফলতা কিংবা ব্যর্থতা অনেকাংশে নির্ভর করছে প্রভাবশালী এই 5 জনের উপর। শেখ হাসিনাকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষের মুখপাত্র হিসেবে উল্লেখ করেছে BBC। সংবাদ মাধ্যমটি বলছে, তিনি একজন অভিজ্ঞ ও স্পষ্টভাষী রাজনীতিবিদ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় উপজেলা নারী নির্বাহী কর্মকর্তার চ্যালেঞ্জ মোকাবেলায় 8টি সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তুলে ধরা গবেষণা প্রতিবেদনে বলা হয়, মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে নারী UNOদের যৌন হয়রানি, নিরাপত্তাহীনতা সহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে প্রভাবশালীদের বিরোধিতার মুখে পড়তে হয়। এসব প্রতিবন্ধকতা মোকাবেলায় নারী UNOকে নিরাপত্তা ও সহযোগিতা প্রদান আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে বলে জানান TIBর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এবার KYSTL চট্টগ্রাম সংবাদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, 2030 সালের পর চিকিৎসার জন্য কাউকে বিদেশে যেতে হবে না, দেশেই উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতাল হচ্ছে। চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভাগের স্বাস্থ্য কর্মকর্তারা নিজ নিজ এলাকার জনস্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরেন। এ সময় করোনা পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতির দিকে বলে জানান বক্তারা। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, কোভিড ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে 26তম অবস্থানে। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে।
সারা দেশে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2021 দিবসটির এবারের প্রতিপাদ্য মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি। সকালে রাজধানী মিরপুর 10 নম্বরে অগ্নি গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কুষ্টিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া 5 সন্তানের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে, বাকি একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ছেলে ও বিকেলে 2 কন্যা এবং গতরাত 2টার দিকে আরও এক কন্যা সন্তানের মৃত্যু হয়। গত মঙ্গলবার সকাল 10:30টায় একসঙ্গে 5 সন্তানের জন্ম দেন সাদিয়া খাতুন। চিকিৎসকরা জানান, গর্ভধারণের মাত্র 5 মাসে জন্ম নেওয়া শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল। বরিশাল ও বরগুনায় অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব। বরিশালে বুধবার সকাল 7:05 শুরু হয় এবারের লগ্ন, তবে দুপুরের পর থেকে মহাশ্মশানমুখী হতে শুরু করেন পুণ্যার্থীরা। সন্ধ্যায় আয়োজন করা হয় আলোকসজ্জার। এদিকে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে দীপাবলি উৎসব। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর। স্কটল্যান্ডের গ্লাসগোতে COP26-এর 4র্থ দিনের অধিবেশনে কয়লাভিত্তিক প্রকল্প ছাড়ার অঙ্গীকার করেছে বিশ্বের 190টি দেশ ও সংস্থা। এদের মধ্যে পোল্যান্ড, ভিয়েতনাম এবং চিলির মতো কয়লা ব্যবহারকারী প্রধান দেশগুলো রয়েছে। পরিবেশ রক্ষায় তারা জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্প থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার। এতে স্বাক্ষরকারী দেশগুলো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে সমস্ত বিনিয়োগ বন্ধ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী একক বৃহত্তম কারণ হল কয়লা ভিত্তিক প্রকল্প। তবে এই অঙ্গীকারপত্রে সই করেনি চীন, ভারত, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের বড় কয়লা নির্ভরশীল কয়েকটি দেশ। স্কটল্যান্ডের গ্লাসগোতে গ্রিন ওয়াশিংয়ের বিরুদ্ধে সমাবেশের সময় পরিবেশবাদী সংগঠন এক্সটেনশন রেবেলিয়নের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় সংগঠনটির বেশ কয়েকজন পরিবেশ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার গ্লাসগোর বিদ্যুৎ সরবরাহকারী ASE এনার্জির কার্যালয়ের কাছে জেপি মর্গান ভবনের সামনে জড়ো হন এক্সটেনশন রেবেলিয়নের কয়েকশো কর্মী ও সমর্থকরা। এ সময় জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের দাবি জানান তারা। যেসব কোম্পানি জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন করেও পরিবেশ বান্ধব হওয়ার দাবি করছে, তাদের নিন্দা জানানো হয়। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে বুধবার 7,813 জন মারা গেছেন। রোগী শনাক্ত হয়েছেন 4,83,000-এর বেশি। ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে কোভ্যাক্সিন গ্রহীতাদের বহির্বিশ্বে আর কোয়ারেন্টিন কিংবা অন্য কোনো বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না। ভারত বায়োটেকের দাবি, তাদের তৈরি টিকা করোনা মোকাবেলায় শতকরা 78% কার্যকর। করোনার ঝুঁকি কমাতে বন্দরগুলোতে নিবিড়ভাবে নজরদারি রাখছে চীন। দেশটিতে নতুন করে করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় ভাইরাসের বিস্তার ঠেকাতে ভ্রমণের উপর কঠোর নীতি প্রয়োগ করা হয়েছে। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি তেলের দাম বাড়ার জেরে কাল থেকে পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews।